সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পরে আবার আমি তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, প্রথমেই আমি আমার পরিচিতি জানিয়ে দিই। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। আলোর প্রতিফলন। শিক্ষার্থীরা, এই সম্পর্কে একটি লেকচার আমি আগের ক্লাসে দিয়েছি যে আলোর প্রতিফলন কী, আলোর প্রতিফলনের ব্যাখ্যা এবং আলোর প্রতিফলনের প্রকারভেদ, বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব এই সম্পর্কে আমি পর্ব 1-এ আলোচনা করেছি। এখন আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, শিক্ষার্থীরা শিখনফল দেখে নাও। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা জানতে পারবে সেটা হচ্ছে গোলীয় দর্পণের প্রতিফলন ব্যাখ্যা করতে পারবে এবং আলোকরশ্মির ক্রিয়ারেখা অঙ্কন করতে পারবে এবং গোলীয় দর্পণে গঠিত প্রতিবিম্বের বর্ণনা করতে পারবে। এখন আমরা পাঠে চলে যাই। প্রথমে আমাদের যেটা জানতে হবে শিক্ষার্থীরা, যে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কি? গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, একটি অবতল দর্পণ, একটি উত্তল দর্পণ। শিক্ষার্থীরা, কিভাবে আমরা চিত্রগুলো অঙ্কন করব তোমরা দেখো। এখানে আমি একটি চিত্র অঙ্কন করেছি, অর্থাৎ দর্পণ অঙ্কন করেছি। দর্পণটার নাম হচ্ছে এমপি এম প্রাইম। এমপি এম প্রাইম একটি অবতল দর্পণ। এখন পি কি? পি হচ্ছে তার মেরু, এফকে বলা হয় প্রধান ফোকাস, সিকে বলা হয় বক্রতার কেন্দ্র। তোমরা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে জানবে যে কোনটাকে কি বলে। আবার আমি রিপিট করি যে এমপি এম প্রাইম একটা অবতল দর্পণ, এর পিটাকে বলা হয় তার মেরুবিন্দু, এফকে বলা হয় প্রধান ফোকাস, সিকে বলা হয় বক্রতার কেন্দ্র। এখন অবতল দর্পণ নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। শিক্ষার্থীরা, এখন অবতল দর্পণের চিত্র আমরা কিভাবে অঙ্কন করব খেয়াল করো। একটি আলোক রশ্মি দর্পণের ওপর আপতিত হওয়ার পরে এফ বিন্দু দিয়ে প্রতিফলিত হয়েছে। এই চিত্রটা তোমরা মনে রাখবা, যখন কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তখন সেই বিন্দুটি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। এরপরে দ্বিতীয় একটা অঙ্কনের চিত্র। দ্বিতীয় অঙ্কনের চিত্রটি খেয়াল করো। যদি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়, প্রধান ফোকাস দিয়ে দর্পণের ওপর আপতিত হয়, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে সেই রশ্মি প্রতিফলিত হবে। শিক্ষার্থীরা, এই চিত্র এভাবে মনে রাখলে তোমরা সহজে চিত্রগুলো অঙ্কন করতে পারবে। তৃতীয় যে অঙ্কনের নিয়ম সেটা হচ্ছে, দেখো, যদি আলোকরশ্মিটা যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে সেই বক্রতার কেন্দ্র দিয়ে আবার প্রতিফলিত হবে। এখানে 3টি চিত্র অঙ্কন করেছি। প্রথম চিত্রটি ছিল, শিক্ষার্থীরা সবাই আবার খেয়াল করবা, প্রথম চিত্রটি ছিল যে যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। দ্বিতীয় চিত্রটি ছিল যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। তৃতীয় চিত্রটি হলো বক্রতার কেন্দ্র দিয়ে যদি আপতিত হয় তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে প্রতিফলিত হবে। এই হলো অবতল দর্পণের চিত্র অঙ্কনের 3টি নিয়ম। এখন আমরা উত্তল দর্পণের চিত্র কিভাবে অঙ্কন করব সেই দিকে আমরা চলে যাই। প্রথমে একটি দর্পণ অঙ্কন করতে হবে, এমপি এম প্রাইম উত্তল দর্পণ। এখন এফ প্রধান ফোকাস। এখানে একটু খেয়াল করো যে একটি রশ্মি দর্পণের উপর আপতিত হওয়ার পরে প্রতিফলিত হলো, আবার নিচে প্রধান অক্ষের সমান্তরালে আবার নিচে সে একই ঘটনা ঘটলো। এখন দেখো, এখানে কি কোথাও মিলিত হলো না, এখন
উপরের চিত্রটা আমরা পিছনের দিকে বর্ধিত করলাম এবং নিচের চিত্রটি বর্ধিত করার পরে ফোকাসে মিলিত হলো। এই হলো উত্তল দর্পণের একটি চিত্র। আর অবতল দর্পণের অঙ্কন করা 3টি চিত্র আমি তোমাদের সামনে ব্যাখ্যা করলাম। শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব যে গোলীয় দর্পণ যেটা বলছিলাম, সেই চিত্রে যে লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব আমরা কোথায় পাব। আবার আমরা একটু আলোচনা করে নিই। এই যে একটা দর্পণ, সে দর্পণের পি হচ্ছে তার মেরুবিন্দু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। এখন আমি তোমাদের যে চিত্রটি অঙ্কন করা শেখাবো সেটা হচ্ছে লক্ষ্যবস্তু অসীম দূরত্বে থাকলে প্রতিবিম্ব কোথায় পাব। শিক্ষার্থীরা, আগেই এই এই চিত্রগুলো অঙ্কন করার জন্য আমি তোমাদের একটি কৌশল শিখিয়ে দেব। সেই কৌশলটি হচ্ছে, ধরো আমাদের যে এফ প্রধান ফোকাস এটাকে আমরা 2 ধরি এবং সি বক্রতার কেন্দ্র এটাকে আমরা 4 ধরি এবং তারপরে আছে অসীম দূরত্ব, এটাকে আমরা 6 ধরে নিই। অর্থাৎ এফকে 2, সিকে 4, অসীমকে 6। তাহলে এফ এবং সি এর মাঝখানে, তার মানে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে এটাকে 3 ধরবো। আর অসীম এবং বক্রতার কেন্দ্র এর মাঝখানে এটাকে আমরা 5 ধরবো। এই জিনিসটা জানলে আমাদের চিত্র অঙ্কন করার একটা সুবিধা আছে। যেমন শিক্ষার্থীরা, লক্ষ্যবস্তু অসীম দূরত্বে অবস্থিত, তাহলে লক্ষ্যবস্তু কয় নাম্বার পয়েন্টে? লক্ষ্যবস্তু 6 নাম্বার পয়েন্টে অবস্থিত। শিক্ষার্থীরা মনে রাখবে, 6টা কি তোমরা তো বুঝতে পেরেছো, 6 কোনটাকে আমরা ধরার একটা কৌশল। ঠিক আছে, মনে রাখবে লক্ষ্যবস্তু যদি অসীম দূরত্বে, দ্যাট মিন্স 6 নাম্বারে থাকে, তাহলে প্রতিবিম্ব হবে 8। সর্বমোট একটা নাম্বার ধরবা তোমরা 8। 8 বিয়োগ 6 তাহলে কত? 2। 2 ধরছি আমরা কোনটাকে? এফকে, প্রধান ফোকাসকে। তাহলে প্রতিবিম্ব আমরা পাবো কি? প্রধান ফোকাসে। অর্থাৎ আবার আমি বলি যে তোমরা সর্বমোট একটা নাম্বার ধরে নিবা 8। এখন এফ হচ্ছে 2, প্রধান ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে এটাকে ধরবা 3, বক্রতা কেন্দ্র 4, বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে 5, অসীমকে 6। তাহলে লক্ষ্যবস্তু 6 আছে, তাহলে প্রতিবিম্ব হবে 8 বিয়োগ 6, অর্থাৎ 2 হবে প্রতিবিম্ব। এখন আমরা চিত্র অঙ্কন করি। দেখো, লক্ষ্যবস্তু এটাকে আমরা যদি ও এ ধরি, যে একটি আপতিত রশ্মি দর্পণের ওপর আপতিত হওয়ার পরে প্রতিফলিত হলো এবং অসীম দূরত্ব থেকে অবস্থিত লক্ষ্যবস্তুর শীর্ষ থেকে আগত পরস্পর সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সাথে আনতভাবে আপতিত হয়ে প্রতিফলনের পর কোথায় মিলিত হলো, যে বিন্দুতে মিলিত হলো এটাকে আমরা আই ধরি। তাহলে আই হচ্ছে ওই লক্ষ্যবস্তু যদি ও এ থাকে, তাহলে আই হচ্ছে ও এ লক্ষ্যবস্তুর বাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব। তাহলে এখন শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এখানে মনে রাখবে যে অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে লক্ষ্যবস্তু অসীম দূরত্বে থাকলে তাহলে আমরা প্রতিবিম্ব কোথায় পেয়েছি? এফে, অর্থাৎ 2 নাম্বার পয়েন্টে। এখন এই লক্ষ্যবস্তু যখন অসীম দূরত্বে থাকে, তার অবস্থান ছিল ফোকাস তলে এবং এর পরিকৃতি হবে তোমার কি সদ ও উল্টো এবং আকৃতি হবে অত্যন্ত খর্বিত। এখন আমরা আরেকটা চিত্র অঙ্কন করলে তোমরা বিষয়টা একটু ক্লিয়ার পাবা। যে এই যে দেখো, এখানে আমি লিখে দিয়েছি লক্ষ্যবস্তু যখন অসীম দূরত্বে থাকে তখন লক্ষ্যবস্তুর অবস্থানটা থাকবে ফোকাস তলে, আকৃতি হবে বাস্তব ও উল্টো এবং অত্যন্ত খর্বিত। এখন শিক্ষার্থীরা, এই গেল লক্ষ্যবস্তু অসীম দূরত্বে। এখন আমরা আমাদের লক্ষ্যবস্তু দেখো কোথায়? অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝখানে লক্ষ্যবস্তু। তাহলে ওই যে আমি তোমাদের একটা কৌশল শিখিয়েছি, সেই কৌশল অনুসারে লক্ষ্যবস্তু আছে 5 নাম্বার পয়েন্টে, অর্থাৎ অসীম ও বক্রতা কেন্দ্রকে আমরা 5 ধরেছি। তাহলে আমরা প্রতিবিম্ব কোথায় পাবো? 8 বিয়োগ 5, 3-এ। 3 কোনটা? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। তোমরা চিত্র দেখো, বিম্বটা আমরা কোথায় পেয়েছি? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। অর্থাৎ 5 নাম্বার পয়েন্টে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে প্রতিবিম্ব হবে 8 বিয়োগ 5, 3-এ। দ্যাট মিন্স বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝখানে। এখন চিত্র অঙ্কনটা দেখো, তোমাদেরকে শুরুতে দেখছি যখন আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে
গমন করে তখন প্রতিফলিত রশ্মিটি যাবে প্রধান ফোকাস দিয়ে, এবং অপর একটি আলোক রশ্মি যখন প্রধান ফোকাস দিয়ে আপতিত হবে তখন তার প্রতিফলিত রশ্মিটা যাবে প্রধান অক্ষের সমান্তরালে। তাহলে সেভাবেই চিত্র অঙ্কন করে আমরা দেখেছি যে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে আমরা বাস্তব প্রতিবিম্ব পেয়েছি। এখন শিক্ষার্থীরা, লক্ষ্যবস্তু অসীম বক্রতা কেন্দ্রের মাঝখানে থাকলে তাহলে আমরা এই অবস্থানটা হচ্ছে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝখানে, এবং এই চিত্রের প্রকৃতিটা হচ্ছে বাস্তব ও উল্টো, আকৃতি হচ্ছে খর্বিত। এগুলা তোমাদের অবজেক্টিভের জন্য মনে রাখবা যে লক্ষ্যবস্তু কোথায় থাকলে তার আকৃতিটা কি হয়, খর্বিত হয় না বড় হয় না বাস্তব হয় না উল্টো হয়। শিক্ষার্থীরা, 5 নাম্বার পয়েন্টে লক্ষ্যবস্তু আলোচনা করলাম। এখন আমরা যাব পরবর্তী লক্ষ্যবস্তু। এখন দেখো এখানকার যে এবার লক্ষ্যবস্তু হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, অর্থাৎ বক্রতার কেন্দ্রে। লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে তাহলে চিত্রটা কেমন অঙ্কন হবে সেটা দেখো। যে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে মানে 4 নাম্বার পয়েন্টে অবস্থিত, তাহলে ওই যে আমার যে কৌশল যে 8 বিয়োগ 4, তাহলে কত হবে? লক্ষ্যবস্তু 4 নাম্বার পয়েন্টে থাকলে প্রতিবিম্ব 4 নাম্বার পয়েন্টে হবে, কারণ 4 নাম্বার পয়েন্টে লক্ষ্যবস্তু, প্রতিবিম্ব হবে 8 বিয়োগ 4, অর্থাৎ লক্ষ্যবস্তু যেখানে অবস্থিত প্রতিবিম্ব কি সেখানেই অবস্থিত। এখন চিত্রটা কীভাবে অঙ্কন করব দেখো। যে লক্ষ্যবস্তু থেকে একটি আলোক রশ্মি দর্পণের ওপর প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পর প্রধান ফোকাস দিয়ে গমন করলো। লক্ষ্যবস্তু থেকে অপর একটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে গমন করার পরে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হলো, এবং এটা মিলিত হলো, দুইটা আলোক রশ্মি মিলিত হলো কোথায়? বক্রতার কেন্দ্রে। তাহলে বক্রতার কেন্দ্রে আমরা কি পাবো? বাস্তব ও উল্টো প্রতিবিম্ব পাবো। এখানে একটা যে মনে রাখবে যে অবতল দর্পণে সবসময় বাস্তব এবং উল্টো হবে। এখন তাহলে এই লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্রে ছিল তখন তার অবস্থান বক্রতার কেন্দ্রেই, বিম্বের অবস্থান প্রকৃতিটা হচ্ছে বাস্তব ও উল্টো, এবং আকৃতিটি হবে লক্ষ্যবস্তুর সমান। আগের দুইটা যে চিত্র তার আকৃতি, প্রথমটা ছিল অত্যন্ত খর্বিত, তারপরেরটা ছিল খর্বিত, কিন্তু এখানকার আকৃতিটা হচ্ছে লক্ষ্যবস্তুর সমান, যেহেতু লক্ষ্যবস্তু যেখানে প্রতিবিম্ব সেখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এভাবে কৌশলটা মনে রাখলে তোমরা দর্পণের চিত্রগুলো সহজে অঙ্কন করতে পারবে। এখন পরবর্তী চিত্রে আমরা চলে যাই, যেখানে লক্ষ্যবস্তু ছিল 4 নাম্বার পয়েন্টে। এখন লক্ষ্যবস্তু আসবে তোমার 3 নাম্বার পয়েন্টে। লক্ষ্যবস্তু 3 নাম্বার পয়েন্ট মানে হচ্ছে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে 3 নাম্বার পয়েন্ট। তাহলে বিম্ব পাবো কোথায়? 8 বিয়োগ 3, 5-এ। 5 কোণটা? অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝখানে। তাহলে লক্ষ্যবস্তু যখন আমরা প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রে মাঝখানে পাবো, তাহলে প্রতিবিম্বটা পাবো কোথায়? অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, ওই যে 8 বিয়োগ 3, 5-এ। এখন চিত্র অঙ্কনটা দেখো। একটি আলোক রশ্মি দর্পণের ওপর আপতিত হওয়ার পর প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। অপর একটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হওয়ার পরে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়েছে। হওয়ার পরে আমরা দেখেছি 5 নাম্বার পয়েন্টে তারা মিলিত হয়েছে। তাহলে 5 নাম্বার পয়েন্ট হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। এখন আমরা কি পেয়েছি? বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব পেয়েছি। তাহলে শিক্ষার্থীরা, লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে ছিল তখন প্রতিবিম্বের অবস্থান ছিল কি? সি এর বাহিরে, অর্থাৎ 5 নাম্বার পয়েন্ট সি এর বাহিরে। আকৃতি ছিল বাস্তব ও উল্টো, এবং এর আকৃতি হবে বিবর্ধিত। প্রথম দুইটা ছিল খর্বিত, তারপরটা ছিল লক্ষ্যবস্তুর সমান, এবং এটার আকৃতি বিবর্ধিত। তোমার মনে রাখবে যে লক্ষ্যবস্তু যখন তোমার অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে থাকে তখন তার আকৃতি হবে খর্বিত। লক্ষ্যবস্তু যখন বক্রতা কেন্দ্রে থাকে তখন তার আকৃতি হবে লক্ষ্যবস্তুর সমান, এবং লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে থাকে তখন তার আকৃতি হবে বিবর্ধিত। এই গেল যে। এখন আমরা 3 নাম্বার পয়েন্টের লক্ষ্যবস্তু
তার প্রতিবিম্বের অবস্থান আমরা ব্যাখ্যা করতে পেরেছি। এখন শিক্ষার্থীরা আমরা দেখব লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় হবে। লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে থাকে দ্যাট মিন্স 2 নাম্বার। লক্ষ্যবস্তু যদি 2 নাম্বার পয়েন্টে থাকে তাহলে প্রতিবিম্ব হবে 8 বিয়োগ 2 6। 6 কোনটা? অসীমে। অর্থাৎ লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে থাকলে প্রতিবিম্বের অবস্থান হবে অসীমে। এখন আমরা চিত্র অঙ্কন করি। চিত্রগুলো খেয়াল করো যে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হওয়ার পর প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে এবং এই লক্ষ্যবস্তুর ঊর্ধ্বরশ্মি আবার দর্পণ আপতিত হওয়ার পর প্রধান বক্রতা কেন্দ্র দিয়ে আপতিত হওয়ার পর সে একই মিলিত হলো, অর্থাৎ এটা মিলিত হলো কোথায়? অসীমে। অসীম অর্থাৎ প্রধান ফোকাসে থাকলে তার বিম্বের অবস্থান হবে অসীমে। তাহলে এর প্রতিবিম্বের অবস্থান অসীম, তাহলে তার আকৃতি প্রকৃতি হবে বাস্তব ও উল্টো। আগেই বলে নিয়েছি যে অবতল দর্পণে সবসময় বাস্তব ও উল্টো হবে। এবং দেখো তোমরা চিত্রে দেখেছো যে এর আকৃতি হচ্ছে অত্যন্ত বিবর্ধিত, অর্থাৎ এর মানে বড় একটু লক্ষ্যবস্তু যা তার সে প্রতিবিম্বের অবস্থানটা কি একটু বড় হয়েছে, এই জন্য এর অবস্থান হবে অত্যন্ত বিবর্ধিত। তোমরা প্রতিটা যে টপিকসগুলো আলোচনা করেছি এই টপিকসগুলোর যে আলোচনাগুলো তোমরা লক্ষ্যবস্তু আকার আকৃতি এগুলো নিয়ে সঠিকভাবে তোমরা ব্যাখ্যা করবে, যে সহজে তোমরা যেন চিত্রগুলো বাসায় অঙ্কন করবে। এখন দেখো শিক্ষার্থীরা, লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে থাকে তখন এই অর্থাৎ 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার পয়েন্টে তাহলে প্রতিবিম্ব কোথাও হবে 8 বিয়োগ 1 7। 7 আমার নাই, তাহলে এই জায়গা হবে কি অবাস্তব প্রতিবিম্ব। অর্থাৎ শিক্ষার্থীরা, অবতল দর্পণের ক্ষেত্রে শুধুমাত্র যখন লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে থাকে তখন আমরা তার একটা অবাস্তব প্রতিবিম্ব পাবো। এই পয়েন্ট হচ্ছে কারণ এখানে প্রতিবিম্ব কোথায় পেয়েছি? দর্পণের পিছনে, এই জন্য এটা কি হবে অবাস্তব। আর অবাস্তব হলে হয় সোজা, বাস্তব হলে উল্টো, এবং আকৃতি পেশি লক্ষ্যবস্তুর চেয়ে বিবর্ধিত। এইগুলো অবতল দর্পণের 6টা পয়েন্টে চিত্র অঙ্কন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণে আমরা আগেই বলেছি যে উত্তল দর্পণ সবসময় অবাস্তব প্রতিবিম্ব গঠন করে। এখন শিক্ষার্থীরা, উত্তল দর্পণের অবাস্তব প্রতিবিম্ব জানতে হলে তোমাদের দেখো এখানে সেই একই মেরুবিন্দু প্রধান ফোকাস এই বক্রতার কেন্দ্র। এখন চিত্র অঙ্কন দেখো যে লক্ষ্যবস্তু থেকে এই চিত্রটা একটু তোমাদের কাছে জটিল মনে হইতে পারে, যে উত্তল দর্পণ যে প্রধান লক্ষ্যবস্তু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের ওপর আপতিত হওয়ার পরে তারপর দর্পণ দিয়ে প্রতিফলিত হলো এবং একে পিছন দিকে বর্ধিত করার পর এই বিন্দুতে মিলিত হলো। অপর একটি আলোক রশ্মি দর্পণের উপর আপতিত হওয়ার পর এটাকে পিছন দিকে বর্ধিত করার পর সেই বিন্দুতে মিলিত হলো। অর্থাৎ তাহলে এই দুইটা আপতিত রশ্মি যখন আমরা পিছন দিকে বর্ধিত করলাম, পেছনের দিকে বর্ধিত করার পর কোথায় এক মিলিত হলো, তার মানে এটা মিলিত বিন্দুটা হচ্ছে কি অবাস্তব। অর্থাৎ দর্পণের লক্ষ্যবস্তু যেখানে ছিল প্রতিবিম্ব হচ্ছে তার ঠিক কি পিছনে, এজন্য এটা একটা অবাস্তব প্রতিবিম্ব। এখন মনে রাখবা তোমরা সব সময় উত্তল দর্পণে সর্বদা অবাস্তব সোজা এবং লক্ষ্যবস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব গঠিত হয়। এটা সবসময় মনে রাখবা যে উত্তল দর্পণে সবসময় অবাস্তব সোজা এবং লক্ষ্যবস্তুর চেয়ে আকারে ছোট প্রতিবিম্ব গঠিত হয়। শিক্ষার্থীরা, আমি দর্পণের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি। এখন আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এখন আমি তোমরা কতটুকু শিখতে পেরেছো এটা জানার জন্য মূল্যায়নে চলে যাই। আসো এখন আমরা তোমাদেরকে একটু মূল্যায়ন করে নিই। মূল্যায়নের এখানে তোমরা একটা চিত্র দেখতে পেরেছো, চিত্র নাম্বার 1, চিত্র নাম্বার 2। একটু ভালোভাবে খেয়াল করে দেখবে যে দুইটা চিত্রের মধ্যে পার্থক্য আছে। এখন প্রশ্ন হচ্ছে চিত্র 1 দর্পণটির নাম কি? আশা করি তোমরা সবাই বলতে পারবে। তারপর আমি তোমাদেরকে আবার একটু ফিডব্যাক দিয়ে নিই। চিত্র 1 দর্পণের নাম হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ। দ্বিতীয় প্রশ্ন ছিল চিত্রে 1 কোন প্রকৃতির প্রতিবিম্ব সৃষ্টি হয়? তো
তোমাদেরকে আগেই পড়েছি চিত্র একে কি বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। এরপর প্রশ্ন ছিল চিত্র 2 এ দর্পণটির নাম কি? তোমরা চিত্রের দিকে একটু খেয়াল করে দেখবা যে উত্তল অবতলে পার্থক্য আমি পড়িয়েছি, সেখানে বলা হয়েছে চিত্র 2 এর যে দর্পণ এটার নাম হচ্ছে কি দর্পণ? উত্তল দর্পণ। উত্তল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়? একটু আগে তোমাদেরকে পড়িয়েছি যে চিত্র 2 এ অর্থাৎ উত্তল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। এখন বাড়ির কাজে চলে যাই। বাড়ির কাজে তোমরা দেখো এখানে একটা চিত্র অঙ্কন করা আছে। দর্পণ, প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, এখানে লক্ষ্যবস্তু অঙ্কন করা আছে। দেখো লক্ষ্যবস্তু কোথায় হবে, লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কিভাবে হবে এই বিষয়ে আমি তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করেছি। এখন এর আলোকে তোমরা বাড়ির কাজটা করবে। বাড়ির এটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি এই চিত্রের আলোকে। সেই প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে প্রধান অক্ষ কাকে বলে? খ, অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে গোলীয় দর্পণের বৈশিষ্ট্যগুলো লেখো। গোলীয় দর্পণের বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে প্রথম পর্বের লেকচারে আমি তোমাদেরকে বলেছি। তারপরে প্রশ্ন হচ্ছে চিত্রে সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি বর্ণনা করো। এটা আমি তোমাদেরকে বুঝিয়েছি, খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কোথায় হবে, তার প্রকৃতি কী হবে এবং তার আকৃতি কী হবে। ঘ, প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর অবস্থানের উপর নির্ভরশীল কিনা বিশ্লেষণ করো। আশা করি তোমরা এই বাড়ির কাজটি করবা শিক্ষার্থীরা। আজকের মতো এখানেই শেষ। আবার তোমাদের দেখা হবে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। খোদা হাফেজ।